বিএনপি আসলে দেশ চালাতে ব্যর্থ। গতকালকে আপনারা জানেন যে বিশিষ্ট ইসলামী বক্তা এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মাননীয় সংসদ সদস্য আমির হামজার পরে হামলা হয়েছে। তিনি কুষ্টিয়া থেকে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গার জীবননগর থানায় তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে কোটচাঁদপুর এবং জীবননগরের মাঝে হাসাদা বাজারে যখন তিনি পৌঁছালেন তখন তার গাড়ি বহরের পরে হামলা হয়েছে এবং তার শালার পরে হামলা করা হয়েছে এবং সেখানে আরও কয়েকজন আহত হয়েছেন। এই যে ঘটনাটা, এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে একজন এমপির পরে হামলা। এটা কিন্তু এই প্রথম না, একজন এমপির পরে হামলা এর আগেও কয়েকটা ঘটনা এরকম ঘটেছে। এমনকি হান্নান মাসুদের পরে এই ধরনের ঘটনাটা ঘটেছে এবং এছাড়া আরও এক জায়গায় জামাতের এক এমপির পরে হামলা হয়েছে। এই যে অবস্থাটা, আসলে এটা বাংলাদেশে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে একজন পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্য, তার উপরে এই ধরনের হামলা এবং সুপরিকল্পিত হামলা এটা। এবং এই হামলার পিছনে বিএনপির নেতাকর্মীদের ন্যাক্কারজনক চিন্তা ভাবনা রয়েছে। আমির হামজাকে এমনিতেই বিভিন্নভাবে বিতর্কিত করা হইতেছে, যেখানে তাকে মানহানির একটা মামলা দিয়ে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে সেই সিরাজগঞ্জে তাকে হেনস্থা করার চেষ্টা করা হইতেছে। অথচ যাকে মানহানি করা হয়েছে সে কিন্তু মামলা করে নাই, মামলা করছে অন্য, অর্থাৎ যেখানে অতি উৎসাহী কিছু লোকজন। অর্থাৎ এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এটা আর কিচ্ছু না। এই রাজনৈতিক প্রতিহিংসা বাংলাদেশে এটা নতুন কিছু না, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও ছিল, স্বাধীনের পরের থেকেও আমরা সেই রাজনৈতিক প্রতিহিংসা আমরা দেখতেছি। এমনকি ৭১-এর পরেও আমরা দেখেছি এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে এই জাসদের নেতাদেরকে কিভাবে হত্যা করছে এবং অন্য অন্য নেতাদেরকে বাংলাদেশে কিভাবে হত্যা করা হয়েছে। সেই স্বাধীনতার পর থেকেই কিন্তু এই ধরনের অবস্থা বাংলাদেশে বিরাজমান। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি তারা করছে, যাকে ইচ্ছা তখন যেখানে সেখানে তারপরে হামলা চালিয়েছে, সেইভাবে মব করা হয়েছে। এখন নতুন করে ২৪ পরবর্তী বাংলাদেশে ২০২৬-এর ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ ভাবছিল বাংলাদেশটা একটা নতুন বাংলাদেশ হবে, যেখানে আসলেই হানাহানি, মারামারি, কাটাকাটি এই ধরনের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে একটা আদর্শভিত্তিক রাজনীতি হবে, সংস্কার হবে, পরিবর্তন হবে। বাংলাদেশে বিভিন্ন অন্যায়ের বিচার হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সুষ্ঠু ধারায় তারা ফিরবে। আসলে বাংলাদেশে সেই গতানুগতিক যে দেশ সেইভাবেই চলতেছে। আওয়ামী লীগ আমলে বাংলাদেশ যেভাবে চলতো তার চাইতেও কিছু কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর অবস্থা তৈরি হইতেছে এবং এই সুযোগটা কাজে লাগাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের সেই স্বৈরাচাররা। তারা এখন এই সুযোগ বুঝে, ঝোপ বুঝে কোপ মারতেছে। এখন তারা এই সুযোগে এখন বাংলাদেশে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চিন্তা ভাবনা করতেছে। আমরা দেখছি গতকালকে এই যে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে তারা জয় বাংলার স্লোগান কিভাবে দিছে, কিভাবে তারা বাংলাদেশে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চিন্তা ভাবনা করতেছে, আওয়ামী লীগ কিভাবে পুনর্বাসনের চিন্তা নিয়ে মাথায় নিয়ে তারা কাজ করতেছে। যেখানে এই জয় বাংলা তাদের এখন বর্তমানে কলেমার মতো স্লোগান হয়ে গেছে, মানে কলেমার মতো অবস্থা হয়ে গেছে। তারা যাচ্ছে তাদের একজন নেতার জানাজায়, অথচ সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। এটা সব রাজনৈতিক একটা অবস্থা তৈরি করার জন্য তারা এই কাজগুলো করতেছে। এটা বিএনপি সরকারকে এখন শক্ত হাতে এই আওয়ামী লীগ দমন করতে হবে। বাংলাদেশে যারা বিশৃঙ্খলা যারা করতেছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করতেছে, বাংলাদেশে যারা অরাজকতা করতেছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি যাই বাংলাদেশে হচ্ছে, সেটা বিএনপির চাইতে আওয়ামী লীগের সংখ্যাটা এখনও বাংলাদেশে বেশি। বিএনপি তারা এই আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে তারা উভয় মিলে এই কাজগুলো করতেছে। এটা বিএনপির জন্য একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে। বাংলাদেশে আগামী ৫ বছর ক্ষমতায় থাকা এই বিএনপির জন্য অত্যন্ত কষ্টকর হবে এবং যাকে তাকে এই যে যেখানে সেখানে এই তৃণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা তারা এই যে বিরোধী দলের নেতাকর্মীদের পরে যে হামলার যে ঘটনা, এটা নতুন না, এটা কয়েকবার এরকম ঘটনা হয়েছে। এমনকি পার্লামেন্টও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অথচ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এই ধরনের কোনো নিরাপত্তা তাদেরকে দিতে পারে নাই। আমির হামজার পরে এই যে ঘটনাটা, সেটা একেবারে সুপরিকল্পিতভাবে আগে থেকে ওত পেতে থাকা লোকজন এই আমির হামজার এই যাত্রায় সেই হামলা চালিয়েছে। আমরা মনে করি এই সমস্ত বিষয়গুলোকে
অত্যন্ত কঠোরভাবে বিএনপিকে পদক্ষেপ নিয়ে এই সমস্ত যারা মানে অর্থাৎ যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদেরকে অতি শীঘ্র গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শুধুমাত্র আমরা দেখেছি যে বিগত 1.5 বছর 2 বছর ধরে অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর থেকে বিএনপি তাদের যে সমস্ত নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ এরকম বড় বড় অপরাধের সাথে যারা জড়িয়ে যাচ্ছে তাদেরকে দল থেকে সামান্য বহিষ্কারের একটা ঘোষণা দিয়ে তারা নীরব ভূমিকা পালন করতেছে। আসলে শুধু বহিষ্কারের মাধ্যমে এই অপরাধ দমন করা সম্ভব না। আর এই বহিষ্কার একটা অপরাধের শাস্তি হইতে পারে না। সে দল থেকে বহিষ্কার হইতে পারে, কিন্তু সে যে অপরাধ করছে সে অপরাধের শাস্তি কোথায়? অপরাধের শাস্তি কিন্তু আমরা বিগত 1.5 বছরে আমরা দেখি নাই যে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদেরকে যেভাবে বহিষ্কার করা হয়েছে, সবগুলো বহিষ্কার চরম চরম অপরাধের কারণে, ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধের কারণে তাদেরকে এই দল থেকে বহিষ্কার করা হয়েছে। অথচ হাজার হাজার এই যে নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই। আর এই আইনি ব্যবস্থা বাংলাদেশে না নেওয়ার কারণেই কিন্তু এই ধরনের অবস্থাগুলো প্রতিনিয়ত ঘটতেছে। বাংলাদেশে এই ধরনের ভয়ঙ্কর অবস্থা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে বিএনপি সরকার এই ধরনের অবস্থা প্রতিনিয়ত দেখতে থাকবে এবং তাদের দলের নেতাকর্মীদের উগ্রতা আওয়ামী লীগকেও হার মানাবে, যেটা বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এটা আশা করে না। বাংলাদেশের মানুষ যদি আইন হাতে তুলে নেয় তাহলে বাংলাদেশে একটা ভিন্ন অবস্থা তৈরি হবে। এই আইন হাতে তুলে নেওয়ার আগে সরকারকে অবশ্যই এই সমস্ত বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আর বাংলাদেশের জনগণ যদি একবার ক্ষিপ্ত হয়ে এই অপরাধীদের বিরুদ্ধে আইন হাতে তুলে নেয় তাহলে জনগণ মব করে করে কিন্তু হত্যা করবে এই বাংলাদেশে, তখন সেটা হবে ভিন্ন ধারায় চলে যাবে। এর আগে বাংলাদেশে আমরা মনে করি যে এই ধরনের অপরাধগুলো দমন করার জন্য সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। আর যদি এটা না পারে তাহলে আস্তে আস্তে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে কীভাবে দেশ থেকে এই তাদের অপরাধগুলোর জন্য এই যে তাড়াইছিল সেটা কিন্তু বিএনপিকে মাথায় রাখতে হবে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিগত 17 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে এত শক্তিশালী অবস্থানে থাকার পরেও কিন্তু তাদের এই অপরাধের কারণে বাংলাদেশের জনগণ তাদেরকে কিন্তু ফু দিয়ে উড়াই দিয়েছে। কিন্তু মাত্র 17 দিনের আন্দোলনে 17 বছরের সরকারকে পতন ঘটাইছে। অতএব বিএনপি এত বড় শক্তিশালী অবস্থানে এখন পর্যন্ত যাইতে পারে নাই। এই নরবরে ভিত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আওয়ামী লীগের নতুন করে পুনর্বাসনের ষড়যন্ত্র, বাংলাদেশে বিভিন্ন রকম অবস্থা কিন্তু বাংলাদেশে চলতেছে। ইতিমধ্যে কয়েকটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, যেগুলো বাংলাদেশের মানুষের কিন্তু আবার নাবিশ্বাস শুরু হয়ে গেছে। অর্থাৎ মানুষ কিন্তু আবার নতুন করে সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে কিন্তু আবার দিশেহারা হইতেছে। ইতিমধ্যে তেল, গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও কিন্তু বাংলাদেশে বেড়ে গেছে, যেটা বাংলাদেশের সাধারণ জনগণ এটা এত সহজে মেনে নিতে পারতেছে না। জুলাই বিপ্লবের পরে এই বিএনপি বাংলাদেশের জুলাই সনদ নিয়ে যেভাবে গাদ্দারি করেছে, যেভাবে তারা এটাকে অস্বীকার করছে, যেভাবে গণভোটকে অস্বীকার করছে, এটার জন্য বহু মাসুল দিতে হবে বিএনপিকে। আগামী 5 বছর তাদের ক্ষমতা টিকাই রাখতে হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ জনগণের সকল চাওয়া পাওয়া পূরণ করতে হবে। আর যদি সেটা তারা না পারে তাহলে এটা তাদের জন্য একটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, যে চাপে তাদের সরকার টিকে থাকা কিন্তু অত্যন্ত কঠিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।